বড় কোনো সংশোধনী ছাড়াই ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পাস। ১৫% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বহাল। সমঝোতা চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের আজীবন গোলামে পরিণত করার অভিযোগ মির্জা ফখরুলের। জনগণের করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। বৃষ্টির ভোগান্তির মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু। বেশি দুর্ভোগ চট্টগ্রামে, প্রশ্ন তুলনামূলক সহজ হওয়ায় খুশি শিক্ষার্থীরা। বরগুনার আমতলীতে সেতু ভেঙে পড়ার পর থেকে এখনো বিচ্ছিন্ন ৩ ইউনিয়নের যোগাযোগ। বিকল্প পথ না থাকায় চরম দুর্ভোগে অন্তত ৬০,০০০ মানুষ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। বড় কোনো পরিবর্তন ছাড়াই নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে সংসদে পাশ হল ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট। দেশের ৫৩তম এই বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। সমালোচনার মধ্যেও বহাল রাখা হয়েছে ১৫% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ, আর ব্যক্তি শ্রেণীর করের সর্বোচ্চ সীমা ২৫%। রিপোর্ট করছেন গোলাম মইনুল আহসান। পহেলা জুলাই সোমবার থেকে কার্যকর হচ্ছে নতুন বাজেট। বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। বাজেটে ছোটখাটো দু একটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনী আনা হয়নি। রবিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাশ হয় ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল ২০২৪ সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। এটাকে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহ ও উন্নয়ন বরাদ্দের উপর মঞ্জুরি দাবি জানান মন্ত্রীরা। সংক্ষিপ্ত আলোচনা হয় ৫৯টি মঞ্জুরি দাবির উপর। প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে। তবে কয়েকজন সংসদ সদস্য ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ছাঁটাই প্রস্তাব দেন। ৩৮% জ্বালানির দাম মন্ত্রণালয়ের কার্যক্রমের জন্য বৃদ্ধি করা হয়তো প্রয়োজন হবে না। আমি সেটা কমিয়ে অন্তত 10%-এ আনার প্রস্তাব রাখছি। মামলা জট বাড়ছে, লিটিগেন্ট মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা অনুরোধ করবো। এই জন্য আমার প্রতীকী একটা এই প্রস্তাব ছাঁটাই প্রস্তাব। এতে যথারীতি আপত্তি দেন মন্ত্রীরা, বলেন বরাদ্দের ১ টাকাও কমানো যাবে না। মাননীয় স্পিকার, আমাকে ২০২২ কোটি টাকায় দিতে হবে এবং সেই জন্য আমি ওনাদেরকে বলবো যে আপনারা যে ছাঁটাই প্রস্তাব দিয়েছেন সেই ছাঁটাই প্রস্তাবগুলি আমি গ্রহণ করতে পারলাম না এবং আরো আনন্দিত হতাম যদি আপনারা এটা প্রত্যাহার করতেন। মাননীয় সংসদ সদস্যগণ যে প্রস্তাবনাগুলো করেছেন সেগুলোর প্রতি সম্মান রেখেই বলছি, তাদের সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করার জন্য এই ছাঁটাই প্রস্তাব আসলে গ্রহণ করলে সেই বাস্তবায়ন করাটা সম্ভব হবে না। তাই আমি মাননীয় সংসদ সদস্যদের প্রতি অনুরোধ করছি যে আমাদের পক্ষে এই ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ সম্ভব হবে না। পরে অর্থমন্ত্রী উপস্থাপন করেন নির্দিষ্টকরণ বিল ২০২৪। সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল ২০২৪ এই মহান সংসদে পাশ করা হোক। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তিগুলো আওয়ামী লীগের ধারাবাহিক গোলামে নবসংস্করণ। সমঝোতার নামে চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে ভারতের আজীবন গোলামে পরিণত করা হলো বলে অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই গুলশান কার্যালয়ে বিএনপি সংবাদ সম্মেলন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে চুক্তি করেছেন প্রধানমন্ত্রী। ভারতকে দেয়া রেল করিডোর দেশের জন্য আত্মঘাতী, এতে দেশের কোনো লাভ হবে না। এসব চুক্তির মাধ্যমে সরকারের ভারত তোষণ নীতি স্পষ্ট। তিনি আশঙ্কা করেন, কানেক্টিভিটির নামে রেল যোগাযোগের যে করিডোর দেওয়া হচ্ছে তাতে সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। ভারত সফরে নেপাল ও ভুটানের ট্রানজিট আদায় করতে পারেনি প্রধানমন্ত্রী। বাংলাদেশের ন্যূনতম স্বার্থ রক্ষা হয়নি। বিএনপি মহাসচিব বলেন, এইসব চুক্তি দেশের কল্যাণে নয়, বরং আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার নজরানা। এসব চুক্তি প্রকাশ এবং বাতিলের দাবি জানান তিনি বলেন, ৫৪টি অভিন্ন নদীর পানি বন্টন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সফরে কোনো আলোচনা হয়নি। ভারত থেকে তিস্তার পানি আনতে ব্যর্থ হয়েছে সরকার। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আরো বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে
ভারতের রেল ট্রানজিটের ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে, অথচ বিশেষজ্ঞরা রেল করিডোরের ফলে বাংলাদেশের লাভ নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। জানা যায় এই ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না। একতরফাভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। তাহলে শেখ হাসিনা কিভাবে দাবি করেন রেল ট্রানজিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে? এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়া ইস্যুতে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে উচ্চ আদালতে না গিয়ে বিএনপি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের পায়তারা চালাচ্ছে। রোববার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ঐতিহ্যগতভাবে বিএনপি কখনোই আইনের শাসনে বিশ্বাস করে না। চিরাচরিতভাবে আইন, বিচার ব্যবস্থা, সংবিধান এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয় এই দল। তবে আওয়ামী লীগ দেশে সংবিধান এবং আইনের শাসন বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। সাফ জানিয়ে দেন, কোনো প্রকার বেআইনি, অযাচিত এবং অযৌক্তিক দাবি কোনো গণতান্ত্রিক সরকার মানতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের মতো আন্দোলনের নামে যে কোনো সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে বিএনপি জনগণকে উস্কানি দিচ্ছে, আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। প্রতিকূল আবহাওয়ায় ভোগান্তির মধ্য দিয়ে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনেই জলাবদ্ধতার কারণে কোনো কেন্দ্রে পরীক্ষা শুরু হতে দেরি হলে সেই কেন্দ্রের সময় সমন্বয় করার কথা জানায় শিক্ষা বোর্ড। আগামী বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক তপন কুমার সরকার। এবার 8টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দেশের 60 জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুধু সিলেট বিভাগের 4 জেলায় বন্যা পরিস্থিতির কারণে 8 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। এসব জেলায় 9 জুলাই থেকে প্রকাশিত সময়সূচি মেনে পরীক্ষা নেওয়া হবে। সব বোর্ড মিলে এবার মোট পরীক্ষার্থী 14,50,790 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 7,50,218, ছাত্রী সংখ্যা 7,05,509 জন। গত বছরের তুলনায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 91,448 জন। এবার মোট কেন্দ্রে 2,725টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান 9,463টি। গত বছরের তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে 294টি এবং কেন্দ্র বেড়েছে 67টি। এদিকে প্রথম দিনের পরীক্ষার প্রশ্ন সহজ হওয়ায় খুশি শিক্ষার্থীরা। ওরা সময়টা কম পেলো, আর একটু সময় পেলে ভালো হতো। এখন নটরডেমে যেহেতু পড়েছে, ওদের তো কুইজ সিস্টেমটা ভালো, সেই হিসাবে একটু আশা করতে পারি যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ করে বৃষ্টির কারণে আমরা ছেলে মেয়েদের নিয়ে আসতে রাস্তায় ভিজে, এমনকি শুধু তাই না, হেঁটেও আসতে হয়েছে অনেক রাস্তা। বৃষ্টির কারণেই একটা বাচ্চা দেরিতে আসায় ঢুকতে পারছিল না। আমরা তাকে সহযোগিতা করে গেটম্যানকে ডেকে পরে ঢোকাই দিছি। 5 মিনিট পরে বাচ্চাটা ঢুকতে পেরেছে আর কি। কেন্দ্রে ঢোকার আগে একটু মনে ভয় ছিল প্রশ্ন কেমন হবে, কিন্তু ঢোকার পরে আসলে প্রশ্ন একটু ইজি ছিল আমাদের জন্য। কেমন দিবে না দিবে, এখন হল থেকে বের হলো বললো ভালো হয়েছে, এখন একটু শান্তি লাগতেছে যে না ছেলে পরীক্ষা ভালো দিয়েছে। কয়েকটা সৃজনশীল প্রশ্ন আগের বছর থেকে কমন এসেছে, আর এমসিকিউগুলো মোটামুটি সহজই ছিল। দেশে বিভিন্ন শিক্ষা বোর্ডে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার 1,38,157 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়েছেন। নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সচিব। রংপুর বিভাগের 204টি পরীক্ষা কেন্দ্রে এবছর পরীক্ষার্থীর সংখ্যা 1,13,420। বরিশাল শিক্ষা বোর্ডে 66,562 শিক্ষার্থী এইচএসসি এবং সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। এদিকে ময়মনসিংহের ভালুকায় এইচএসসি পরীক্ষায় অসদুপায়ে সহযোগিতা করায় এক শিক্ষক সহ 10 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সকাল 10:15টায় উপজেলার মাহমুদপুর সাহেরা সাফায়েত কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান। অন্যদিকে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে 1,12,964 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এছাড়া খাগড়াছড়িতে অংশ নিয়েছে 7,803 জন পরীক্ষার্থী। চট্টগ্রামে ভারী বৃষ্টির মধ্যে চরম দুর্ভোগে পড়ে এইচএসসি পরীক্ষার্থীরা। বৃষ্টির ভোগান্তির মধ্যে কেন্দ্রে পৌঁছেন তারা। লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে মধ্যরাত থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। মহানগরীর বেশ কিছু সড়ক তলিয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়। এইচএসসি পরীক্ষার্থী এবং অভিভাবকেরা যানজট এড়িয়ে
ঘুর পথে পরীক্ষা কেন্দ্রে যাবার চেষ্টা করেন। 2 নম্বর গেট, রহমাননগর, খুলশী রেলগেট, ওয়ারলেস মোড় সহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়। যানজট এবং তীব্র বৃষ্টির কারণে পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বিগ্ন হয়ে যান শিক্ষার্থী এবং অভিভাবকেরা। এছাড়া দেশে বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থী এবং অভিভাবকদের। এদিকে বন্যার কারণে সিলেট বিভাগের স্থগিত পরীক্ষা 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে। এদিকে খাগড়াছড়িতে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। সকালে এই সতর্কতা জারি করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। এ সময় জেলা প্রশাসক জানান, বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোর ব্যাপারে সজাগ রয়েছে প্রশাসন। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এদিকে শুক্রবার বিকেল থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়, আজও তা অব্যাহত রয়েছে। বরগুনার আমতলীতে সেতু ভেঙে পড়ার পর থেকে এখনো বিচ্ছিন্ন 3 ইউনিয়নের যোগাযোগ। বিকল্প পথ না থাকায় চরম দুর্ভোগে শিক্ষার্থী এবং কৃষক সহ অন্তত 60,000 মানুষ। আর মেরামত বা সংস্কার নয়, দ্রুত নতুন ব্রিজ নির্মাণ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বরগুনা প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপ্নের প্রতিবেদন। বৌভাতে যাওয়ার পথে 22 জুন শনিবার দুপুরে বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস ও অটোরিকশা খালে পড়ে নিহত হয় 2 শিশু সহ 9 জন। এই এতদিক মানুষ মরা, মানুষের তো মরার পাহাড় বইয়ে গেছে, আমরা তো কাইলইতে দুঃখিত। এরপর থেকেই আমতলী শহরের সাথে হলদিয়া, চাওড়া ও আমতলী সদর ইউনিয়নের একাংশ সহ 3 ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন। স্থানীয়রা বলছেন, প্রতিদিন এই ব্রিজ দিয়ে ছিল প্রায় 30,000 মানুষের যাতায়াত। বৃষ্টি ভেঙে পড়ার পর থেকে চরম ভোগান্তিতে তারা। অনেক লোক আছে আমতলী যাইয়া মনে করেন যে কাজ করে, তারা কাজ করতে পারবে না। আমরা ভীষণ সমস্যার ভিতরে আছি। হলদিয়া ইউনিয়নের মানুষের কষ্ট হবে বেশি, ওই জন্য তো আমতলীর সাথে যোগাযোগ। ভালো ব্রিজ, ধরনের ব্রিজ করিয়ে দেব, নালে আমাকে খুব কষ্ট। বৃষ্টি তৈরি করা হয় 2005-06 অর্থ বছরে। নির্মাণের 5 বছরের মাথায় সেতুর মাঝের ভীম ভেঙে যায়। গত 10 বছর ঝুঁকিতেই ওই ভাঙা ব্রিজ দিয়ে চলাচল করছিল স্থানীয়রা। ধান ও তরমুজ চাষে খ্যাতি অর্জন করা হলদিয়া ইউনিয়নের কৃষকরা বলছেন, ঠিকাদার এবং এলজিইডির গাফিলতিতেই ভেঙেছে ব্রিজ। কৃষিখাত বাঁচাতে গার্ডার ব্রিজ নির্মাণের দাবি তাদের। সবই একই কোম্পানির ব্রিজ, একই কন্ট্রাক্টরের তৈরি। ওই জায়গায় একটা আমনে পরিয়ে তোলাই গেছে, ওই শাপলা চক্কর একটা, মাদ্রাসা একটা, সবই একই অবস্থা ব্রিজের। কাজ হয়েছে সম্ভবত 2008 সালে এবং অকার্যকর ঘোষণা দিয়েছে 2017 সালে অকার্যকর ঘোষণা দিয়েছে। এটা মেরামত করা দরকার ছিল, এটা আটকাই দেওয়া দরকার ছিল। এটা তো জনগণ, আমার প্রয়োজন, আমি যাবই, আমি জোর করে হলে তো যাব, নালে তো আমার তো যেতে হবে। ঠিকাদারের পক্ষে সাফাই এলজিইডির আমতলী উপজেলা প্রকৌশলী। বৃষ্টি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যুক্তি তার। ছোটোখাটো এই লো কস্টের যে আয়রন ব্রিজগুলি, সেখানে এমনও হতে পারে যে পানির তলদেশে সেখানে হয়তো এই রিমেলের প্রভাবও ওখানে নিশ্চয়ই আছে, এটাও হইতে পারে। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ অহরহ এই জনপদে হচ্ছে। এখন এক একটা প্রাকৃতিক দুর্যোগে তো প্রত্যেকটা স্ট্রাকচারের লাইফ কমতে থাকে। কোয়ালিটির ব্যাপারে আমাদের সুযোগ্য প্রধান প্রকৌশলী মহোদয়ের কঠোর নির্দেশনা রহিয়েছে। কোয়ালিটির ব্যাপারে আমরা 0 টলারেন্স, এবং কোয়ালিটি 100% আমরা এনশিওর না করে আমরা কখনোই কোনো বিল প্রদান করি না। নতুন ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য গোলাম সরওয়ার টুকু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজীপুরে সাপের কামড়ে মৃত যুবককে ঝাড়ফুঁকে জীবিত করার কথা বলে টাকা নিয়ে পালিয়েছে এক ওঝা। তার জন্য দীর্ঘ সময় অপেক্ষার পর শনিবার মধ্যরাতে ওই যুবককে দাফন করেছেন তার স্বজনেরা। মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। শত শত গ্রামবাসীর ভিড়, অপেক্ষা কবিরাজের অলৌকিক ক্ষমতা দেখার। সাপে কাটা মানুষকে জীবিত করবেন তিনি। শুক্রবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম বাসুরা এলাকার একটি বিলে মাছ ধরার সময় সাইফুলকে সাপে কাটে। এ সময় সঙ্গে থাকা অন্যজন টেটা দিয়ে সাপটি মেরে ফেলেন। গুরুতর অবস্থায় সাইফুলকে নেওয়া হয় স্থানীয় একটি কবিরাজের কাছে, পরে নেওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আমি কিচ্ছু গেলাম না, আমি কিচ্ছু গেলাম না,
দাফনের প্রস্তুতির সময় এক কবিরাজ দাবি করেন ঝাড়ফুঁকে তাকে জীবিত করা সম্ভব। ও যাওয়ার পর মুখে জ্বাললো, জ্বালার পরে একজন কান দেখে দিল, দেওয়ার পরে কাকি নাই। কারণ তারপরে কাকি রোগী আছে যদি কিনা এখন 20% আছে, মনে করেন যদি কিনা আমি দেখি চেষ্টা করে যদি পারি, আল্লাহ পাক যদি ভালো করে মনে করে আমার তো নাম হইব এই প্রকার নিয়ে মনে হ্যাঁ অপেক্ষায় রাখছি। রাত্রি হইলে সব কেটে নেমা আসে, প্রতিদিন যায়। কালকে গেছে, কাল পনেরো বাজে আছে, যে কোনো পরিস্থিতিতে সাপে সবল দিছে আর কি, এই বাম পায়ের এই বামাঙ্গি। ওই রুগীরে উঠিয়া আরো জনে টান দেয়া ডাইরেক্ট মির্জাপুর কুমিদিনী হসপিটালে গেছি। যাওয়ার পরে ওই জায়গায় ভ্যাকসিন দিছে। ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে নার্স বললো কি জ্বর বান্ডা ছেড়ে দাও। পরে আমি বললাম যে বান্ডা ছেড়েন না। পরে নার্সে কয় পাউডা রক্ত চলাচল না করলে সমস্যা হবে। পরে বান্ডা ছেড়ে দিল, আর 2 মিনিট পরে তার জ্ঞান হলো। খোলা মাঠের মধ্যে আনা হয় কলাগাছ, দুধ, মহিষের শিং সহ বিভিন্ন জিনিস। এরপর নানা তালবাহানা শেষে চিকিৎসার জন্য কড়ি বা ছোট শামুকের খোল আনার কথা বলে সটকে পড়েন ওই কবিরাজ। এগুলা তো জীবনে কোনোদিন শুনি নাই আর দেখিও নাই, আমার বিশ্বাস হয় না। তাও একটু দেখি একজনে আশা দিছে, একটু আশাবাদী যদি আল্লাহ ভালো করে। সন্ধ্যা গড়িয়ে রাত 12টা বেজে গেলেও আর ফেরেনি সেই কবিরাজ। জানা যায়নি তার পরিচয়ও। গ্রামবাসী ও সবার পরামর্শে রাতে জানাজা শেষে দাফন করা হয় ইউসুফ আলীর ছেলে সাইফুলকে। আধুনিক এ যুগেও এমন কাণ্ডে হতবাক সচেতনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টাঙ্গাইলের ঘাটাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানান, শনিবার স্ত্রী জেমি রান্না করার সময় ছেলে সোহান কান্না করছিল। কান্না না থামায় স্বামী মনির হোসেন রেগে গিয়ে জেমির গলা চেপে ধরে এবং তার তলপেটে লাথি এবং কিল ঘুষি মারে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়। জেমির স্বজনরা জানান, বিয়ের পর থেকে প্রায়ই নির্যাতন করত স্বামী মনির হোসেন। এদিকে নারায়ণগঞ্জ রূপগঞ্জের গোলাকান্দাল এলাকায় ইট ভাটায় পরিত্যক্ত ঘর থেকে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগরীর যানজট কমাতে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পরীক্ষামূলকভাবে পে পার্কিং চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে মহানগরীর হোটেলে এক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী নগরীর প্রথম পে পার্কিং উদ্বোধন করেন। পাইলট প্রকল্প হিসেবে আগ্রাবাদের সিলভার স্পুনের সামনে এবং ডাচ বাংলা ব্যাংকের সড়কে মোট 177টি গাড়ির পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। নাগরিকরা ইয়েস পার্কিং অ্যাপসের মাধ্যমে অনলাইন এবং নগদ টাকা দুভাবেই পার্কিং এর জায়গা ভাড়া নিতে পারবেন। এতে মোটরসাইকেলের জন্য প্রতি ঘন্টায় 15 টাকা এবং 3 বা 4 চাকার গাড়ি পার্কিং এর জন্য 30 টাকা দিতে হবে। দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। সিলেট সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলম বিরতি হয়েছে নগর ভবনে। রবিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোখলিসুর রহমান কামরান কর্মসূচি শুরু করেন। পরে নগর ভবনের সামনে ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর সহ অন্যরা অবস্থান নেন। আগামী 6 মাসের মধ্যে চট্টগ্রামের নতুন কালুরঘাট সেতুর নির্মাণ কাজ দৃশ্যমান করার দাবি জানিয়েছে বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের আহ্বায়ক আব্দুল মান্নান। খাগড়াছড়ির রামগড় বিজিবি জোনে নিরাপত্তা সমন্বয় সভায় আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি ও মাদক চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা হয়েছে। সকালে ওই সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন। কুড়িগ্রাম পৌর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত 9 পরিবারকে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। পুরাতন পোস্ট অফিস পাড়ার মোল্লাপাড়া এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা তহবিল থেকে চাল, তেল, ডাল ও চিনি সহ অন্যান্য উপকরণ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ বরমান হোসেন। সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত 350 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে জাহিদ ইসলাম ফাউন্ডেশন এ ত্রাণ বিতরণ করে। এতে প্রধান অতিথি ছিলেন গ্রিস প্রবাসী কমিউনিটি নেতা AM জাহিদ ইসলাম। নগরীর টেকসই উন্নয়ন ও নগরবাসীর দুর্ভোগ লাঘবে কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। চাঁপাইনবাবগঞ্জে গ্রাম্য সালিশের মধ্যেই প্রকাশ্যে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ঘটনার 10 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। সাতক্ষীরায় দুস্থ ও অসহায় পরিবার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে 54,90,000 টাকার চেক ও 18 মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করেছেন সংসদ সদস্য লাইলা পারভিন সেজুতি। সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়াইব আহমেদ। বগুড়া পৌরসভার জন্য 271,15,73,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মিলনায়তনে মেয়র মোহাম্মদ রেজাউল করিম বাদশা এ বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। নড়াইল পৌরসভায় ঘোষণা করা হয়েছে 81,81,81,000 টাকার বাজেট। পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন মেয়র আঞ্জুমান আরা। শাফিন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। বড় কোনো সংশোধনী ছাড়াই 7,97,000 কোটি টাকার বাজেট পাস, 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বহাল। সমঝোতা চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের আজীবন গোলামে পরিণত করার অভিযোগ মির্জা ফখরুলের। জনগণের করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। বৃষ্টির ভোগান্তির মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু, বেশি দুর্ভোগে চট্টগ্রাম, প্রশ্ন তুলনামূলক সহজ হওয়ায় খুশি শিক্ষার্থীরা। বরগুনা রামতলিতে সেতু ভেঙে পড়ার পর থেকে এখনো বিচ্ছিন্ন 3 ইউনিয়নের যোগাযোগ, বিকল্প পথ না থাকায় চরম দুর্ভোগে অন্তত 60,000 মানুষ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews-এ সাবস্ক্রাইবও করতে পারেন, youtube.com/banglavisionnews-এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।